বিএনপিকেও যদি জিজ্ঞাসা করা হয়, আওয়ামী লীগকে বাদই দিলাম, যে আপনার পরে তারেক রহমানের পরে এই মুহূর্তে যদি আল্লাহ না করে কিছু তারেক রহমান যদি অপারগ হন কোনো কারণে, কে ক্ষমতা নেবেন বা কে দলের দায়িত্ব নেবেন? নাই কেউ। অর্থাৎ আমাদের রাজনৈতিক চর্চাটাই এরকম যে আমরা কিন্তু বিকল্প কিন্তু তৈরি করি না, আমরা কিন্তু সেকেন্ড লেয়ারের কমান্ড কিন্তু তৈরি করি না, থার্ড লেয়ার তো অনেক দূর কি বাত। সুতরাং আমাদের এই যে রাজনৈতিক চর্চাটা, এই চর্চার জায়গায় যখন একটা সংস্কারের কথা আসছে, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, একই ব্যক্তি দলীয় প্রধান, সংসদের প্রধান এবং রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, তখন সবার অনাপত্তি, দলগুলোর অনাপত্তি, কারণ তারা তো ভাবে রাজতন্ত্র পরিবারতন্ত্রে বিশ্বাস করে, সুতরাং তাদের অনাপত্তি। সুতরাং আমরা আসলে কতটুকু জুলাই চেতনাকে ধারণ করি সেই জায়গাটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ আছে। এই রাজনৈতিক দলগুলো কিন্তু ভুলে গেলে চলবে না ভাই, যারাই আজকে জুলাই চেতনাটাকে ধারণ না করে জুলাইটাকে পর্দার আড়ালে রেখে রাজনীতি করার চেষ্টা করবেন, তারা প্রতি পদে পদে ধরা খাবেন। কারণ বাংলাদেশের নতুন ভোটার আছে ভাই 4,60,00,000 কম বেশি হতে পারে। সুতরাং যারা এখন পর্যন্ত অনেকে সামান্য হয়তো কয়েকজন ভোট দিয়েছেন, ম্যাক্সিমাম ভোট দিতেই পারেন নাই, ঠিক আছে? এবং এই ইয়াং জেনারেশনের ভিতরে যে সেন্টিমেন্ট, যে সমস্ত যে সেন্টিমেন্ট কাজ করে দেশ নিয়ে, রাজনীতি নিয়ে যে সেন্টিমেন্টটা কাজ করে, এটা যদি কোনো রাজনৈতিক দল যদি উপেক্ষা করে কিংবা বুঝতে যদি ভুল করে, তাহলে আমি মনে করবো যে সে রাজনৈতিক দল পথভ্রষ্ট হবে এবং তাদেরও পরিণতি হতো বা অন্য কোনো রাজনৈতিক দলের মতো কিন্তু রাজনীতির থেকে কিন্তু তারা কিন্তু হারাবে, না হারাইলেও কিন্তু তারা নিষ্ক্রিয় হয়ে যাবে। কারণ একটা বড় ভোটার, এটাকে আপনি ফ্লোটিং ভোটার বলেন, সুইঙ্গিং ভোটার বলেন, হোয়াট এভার, বা ডিসাইডিং ফ্যাক্টর বলেন, এই 4,60,00,000 কিন্তু একটা বড় ফ্যাক্টর। সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু আমার জুলাইকে ধারণ করতে হবে। অ্যান্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্টটা আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে গ্রো করেছে বা তাদের ভিতরে ধারণ করছে কিংবা আমরা ধারণ করি, সেই জায়গাটাকেও কিন্তু অনার করতে হবে। আমি আপনার অনুষ্ঠানে মনির ভাই গত অনুষ্ঠানে কিন্তু একটা কথা কিন্তু খুব আফসোস নিয়ে বলেছিলাম যে তারেক রহমান এতগুলো জনসভায় এত বক্তৃতা দিচ্ছেন, কোথাও কিন্তু তিনি কিন্তু মানে গণভোটের এই মাহবুব ভাই, ইফ ইউ ক্যান রিমেম্বার, আপনি আমার সাথে ছিলেন, যে উনি কিন্তু গণভোটের পক্ষে কিন্তু কোনো বক্তব্য দিচ্ছেন না। বাট সারপ্রাইজিংলি আমি জানি না কেন যেন তার একদিন দুদিন পর থেকেই দেখলাম যে ওনার বক্তব্যে গণভোটের ব্যাপারে কিন্তু কিন্তু এসছে। ডেফিনেটলি ইটস এ পজিটিভ সাইন। আমি মনে করি হ্যাঁ, ইটস নেভার টু লেট টু বিগিন। ভালো কিছু শুরু করার জন্য ভাই দেরি হয় নাই। আমি যখনই মনে করবো যে আমার ভুল হয়েছে, আমি তখন থেকে কিন্তু আমি ভালো কাজটা শুরু করব এবং এটার মাধ্যমেই হোক ভালো চর্চা। ঠিক আছে ভাই, একটু সম্পর্কিত প্রশ্ন বলি, যেটা জনাব তারেক রহমান সাহেব গতকালকে ঘোষণা দিয়েছেন যে গণভোটে ভোট দিতে হবে। বিএনপি থেকে মির্জা ফখরুল সাহেব উনিও মেবি এটাই বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির অনেক নেতাকর্মীরা আছেন যারা বলছেন যে গণভোটের আসলে কোনো গুরুত্ব নেই, বা যদি নামই বলি, আমির খসরু সাহেব তিনি বলেছিলেন যে গণভোট নিয়ে ওইরকম কথা বলার কিছু নেই, বা বিএনপির তৃণমূল থেকে না ভোটের প্রচারণাটাই সবচেয়ে বেশি করানো হয়েছে বা করেছেন। তো এখন কি আসলে নেতাদের মধ্যে এবং কর্মীদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে? আমি সেই জায়গাটাতেই সেই প্রশ্নটাই আসলে আমি ইঙ্গিত করছিলাম। আপনি তো অনেক খোলাসা করে বলছেন, আমি হয়তো বা মধ্যপন্থা অবলম্বন করছিলাম, খুব খোলাসা করে বলছিলাম। অর্থাৎ জুলাই চেতনাটাকে আপনি যদি ধারণ না করেন কিংবা আপনি যদি মানুষের সেন্টিমেন্টটাকে যদি না বুঝেন, মানুষের চাওয়া পাওয়াটার জায়গাটা যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি দল হিসেবে কিন্তু পথভ্রষ্ট হবেন কিংবা আপনার মানে পথচ্যুত হওয়ার কিংবা আপনার পরাজিত হওয়ার অনেক সম্ভাবনা থাকবে। কারণ এই জায়গাটাতে আমাদের বিএনপির বেশ কিছু শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের না কেন যেন আপনি যারা না বলতেছেন তাকে যদি আপনি প্রশ্ন করেন, তাদের একটা প্রচারণা ছিল কি যে হ্যাঁ যদি দিয়ে দাও তাহলে এটা পাকিস্তান, না যদি দিয়ে দাও তাহলে সেটা বাংলাদেশ। যদি আমি প্রশ্ন করি হ্যাঁ যদি দিয়ে দিই পাকিস্তান কিভাবে, তখন কিন্তু আর কিন্তু কোনো উত্তর পাবেন না। অর্থাৎ সেম আমরা কিন্তু আমাদের দেশের রাজনীতিতে আমরা কিন্তু মার্কার রাজনীতি করি, আমরা কিন্তু দলের রাজনীতি করি না, কিন্তু নীতির রাজনীতি করি না, আমরা আদর্শ রাজনীতি করি না। আমার সমর্থকও যদি হই, আমার কিন্তু উচিত আমি আমার যোগ্য ব্যক্তিকে যাতে আসে, যোগ্য ব্যক্তিকে ভোট দিব। এটার মাধ্যমে আমি আমার দলীয় নেতৃত্বকে বাধ্য করব, আমার জন্য যোগ্য একজন নেতাকে আমার সামনে এসে দাঁড় করানোর জন্য, যাকে আমি ভোট দিতে পারি। অর্থাৎ আমরা কিন্তু মার্কাকে ভোট দেই, আমরা কিন্তু ব্যক্তিকে ভোট দেই না। এই জায়গাটাতে হচ্ছে আমাদের পরিবর্তনের একটা জায়গা, যে আমাদের পরিবর্তনটা হওয়া উচিত নট দ্য পারসন ইজ দ্য নট দ্য মার্কা, প্রতীক না, আমি ব্যক্তিকে ভোট দিব। অর্থাৎ যে ব্যক্তিকে আমি কোয়ালিফাইড মনে করব, যে ব্যক্তিটা আমার আসনে আমার জন্য কাজ করবে, যে ব্যক্তিটা আমার আসনে আমার জন্য বা কাজ করবে এবং সামগ্রিকভাবে দেশের কাজে আসবে, আমি সেই ব্যক্তিকে দেব, রেসপেক্ট ফ্রম এনি পার্টি। যদি
তাই যদি হতো শেষ করতে হবে। তাহলে হয়তো বা এই জিনিসটা হতো না। এখন জুলাইয়ের এই যে ডেফিনেটলি আমরা পরিবর্তন চাই, ডেফিনেটলি আমরা ভালো কিছু চাই, ডেফিনেটলি আমরা চাই যে এককভাবে ক্ষমতাটা যাতে না থাকুক, ডেফিনেটলি আমরা চাই ক্ষমতাটা যাতে একটু ভারসাম্য বজায় থাকুক সব জায়গায়, ডেফিনেটলি আমরা চাই যে মানে আমাদের সংবিধানটাকে যে যার ইচ্ছে মতো যাতে কাটাছেড়া করতে পারে। গত 54 বছর আমরা এতবার সংবিধানটাকে কাটাছেড়া করেছি, প্রত্যেকটা দল তাদের নিজেদের স্বার্থে সংবিধানটাকে পরিবর্তন করেছে, কাটাছেড়া করেছে। বিনিময়ে আমরা পাবলিকরা কি পাইছি? ঘন্টা। আমরা পাইছি একটা ঘন্টা। আমরা কিন্তু বিনিময়ে কিন্তু সংবিধান সংশোধন বলেন, কাটাছেড়া বলেন, পাবলিক কিন্তু কিছু পায় নাই, দলগুলো বেনিফিটেড হয়েছে। তারা তাদের ক্ষমতাকে স্থায়ী করার জন্য, ক্ষমতাকে পোক্ত করার জন্য, নিজেদের অবস্থানকে মজবুত করার জন্য তারা এই সংবিধানগুলো চেঞ্জ করছে। সুতরাং সংবিধানকে আপনি যখন খুশি চেঞ্জ করতে পারবেন না, আমার পারমিশন লাগবে, গণভোট দিয়ে আমার অনুমতি নেবেন। এই পরিবর্তনগুলো যদি আমি চাই তাহলে তো আমাকে দিতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি অনেক বিষয়ে মানি না, আপনার মত থাকতে পারে, কিন্তু সেগুলোতে তো আপনার নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। সুতরাং আপনি দেন, দলকে আপনি বাধ্য করেন, দলকে আপনি জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন, যাতে করে ভবিষ্যতে আপনি প্রশ্ন করতে পারেন যে আপনাকে এটা করার জন্য আপনি কথা দিয়েছেন, আপনি এখন করেন। আর যেগুলোতে আপনার সন্দেহ ছিল, যেগুলোতে আপনি আংশিক রাজি ছিলেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলো আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেন, হোক। কিন্তু আমি না দিয়ে কেন রাজনৈতিক দলগুলোকে আমি উন্মুক্ত করে দেবো সে আগের মতো রাজনীতি করার জন্য? সুতরাং আমরা জনগণ আমাদের চাওয়াটা আদায় করে নেব, দাবি দাওয়া আদায় করে নেব, হায়ের মাধ্যমে আমরা রাজনৈতিক দলগুলোকে আমরা বাধ্য করব এই পরিবর্তন, এই যে আমাদের যে জনগণের চাওয়া, দেশের ভালোর জন্য যে পরিবর্তনগুলো, সেগুলো করার জন্য তারা যাতে আমাদের কাছে দায়বদ্ধ থাকে। সেই দায়বদ্ধতা তাদেরকে দেওয়ার জন্যই আমাদের ভোট দিয়ে তাদেরকে দায়বদ্ধ করতে হবে। যদি কোনো দল যদি প্রচারণা করে থাকে তাহলে বুঝতে হবে যে ডেফিনেটলি তাদের এই দেশের বা জনগণের রাজনীতি, জনগণের জন্য যে মঙ্গল, সেই মঙ্গলটার পেছনে তাদের কিছুটা খারাপ উদ্দেশ্য আছে, বা তারা করতে চায় না, কিংবা তারা জনগণের চাওয়া পাওয়ার সাথে একই পথে তারা চলতেছে না বলেই তারা হয়তো না। তবে হ্যাঁ, দলের প্রধান যখন এখন বলেছেন ডেফিনেটলি তারা এখন দেখবেন ইনিয়ে বিনিয়ে আবার কিন্তু সবাই কিন্তু নায়ের থেকে কিন্তু আস্তে করে ঘুরে কিন্তু চলে আসবে। তবে তাদের ফেসবুক এবং বক্তৃতার যে স্ট্যাটাসগুলো, সেগুলো কিন্তু পাবলিকের কাছে কিন্তু রয়ে গেছে। সুতরাং তাদের এই যে ইউটার্ন, এই ইউটার্নটাও কিন্তু রাজনীতির কিন্তু বা রাজনীতিবিদদের কিন্তু আরেকটা ক্যারেক্টার হিসেবে আমার মনে হয় জনগণ বুঝবে। কারণ সেই 2001 সালে 96-91, 2008-এর পাবলিক, 2026 সালের এসে জনগণ অনেক পার্থক্য হয়ে গেছে ভাই, অনেক বেশি ম্যাচিউরড, রাজনৈতিক ব্যাপারে অনেক বেশি সচেতন। সুতরাং এই সচেতনতাটাকে ইউজ করে দেশের মানুষ তাদের যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন, যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন, প্রার্থীকে নয়, এবং পার্টিকে দায়বদ্ধতার আওতায় আনার জন্য, দেশের একটা সামগ্রিক রাজনৈতিক পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে দেবেন। তবে হ্যাঁ, জনগণকে এটা ভুলবেন না। আমি আপনার একটা বক্তব্য দিয়ে শেষ করব ভাই। ওসমান হাদির হত্যার বিচার যদি না হয়, এবং এই ওসমান হাদি হত্যার বিচার যদি পরবর্তী নির্বাচিত কোনো সরকার যদি কন্টিনিউ না করেন, তাহলে বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক হত্যা কিন্তু চলমান থাকবে। যখনই যে কেউ কারোর বিরুদ্ধে এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে, অপশাসনের বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে, যেটা অনাকাঙ্ক্ষিত। আমরা চাই এই ধরনের রাজনৈতিক হত্যাগুলো, যেগুলো ব্যাপক আলোড়ন সৃষ্টি করতেছে মানুষের মনের চাহিদায়, মানুষের এই পাবলিক যে ডিমান্ডের জায়গাগুলো থেকে এই ধরনের হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে। স্পেশালি হাদি হত্যার বিচারটা যাতে হয়, সেটারই একটা দাবি আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে রাখছি, এবং এইটা চাওয়ার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।